তোরা কি ভাবিস আমায়? হ্যাঁ, আমি কত বড় লোক হয়ে যাব জানিস? চৌধুরী বাড়ির গুপ্তধন চলে আসবে আমার হাতের মুঠোয়। না না, চলে আসবে না, চলে এসেছে। জানিস জানিস আমি কি পেয়েছি? জানিস আমি কি পেয়েছি? 150 বছরের পুরনো চিঠি। হ্যাঁ, ওই চিঠিতে সব লেখা আছে, সব সব। কি এখনো বিশ্বাস করছিস না? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না আমার কথা? যখন হব জমিদার তখন বলতে আসিস সব। মদের ঠেক থেকে বেরিয়ে টলতে টলতে রাস্তা দিয়ে চলছিল লোকটা। হঠাৎ পেছন থেকে একটা পায়ের শব্দ পেল সে। ঘুরে দেখার ঠিক আগের মুহূর্তে তার মাথায় সজোরে আঘাত করলো কেউ। চিৎকার করার সুযোগ পেল না লোকটা, মাথাটা থেঁতলে গেল মুহূর্তের মধ্যে। ভূত কিন্তু শুধু ভয়ের ব্যাপার নয়, ভূত মানে অতীত। আর কে না জানে, পুরো জমিদার বাড়ির অতীত মানেই রহস্য। নমস্কার, আমি দেবস্মিতা। আজ আপনাদের জন্য টিম মরিচিকার নিবেদন রহস্যে মোড়া একখানা রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারের গল্প। তবে গল্প শুরুর আগে একটা আবদার করি। আজকের গল্পটা পুরো শোনার পর ভালো লাগলে কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না যেন। আর আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরিচিতদের সঙ্গে গল্পটা শেয়ার করে দেবেন না হয়। তাহলে শুরু করছি আজকের গল্প। পিয়ালি মণ্ডলের কাহিনী যক্ষিণীর গুপ্তধন অবলম্বনে দাবার ছক। গত 1 মাসে না এই জায়গাটার প্রেমে পড়ে গেছি আমি। মনে হয় সারাক্ষণ এই নদীর পাড়টায় বসে থাকি, না হলে কোনো কৃষ্ণচূড়ার ছায়ায় ওই দূর্বা ঘাসের ওপর লাল পাপড়ির কার্পেটে শুয়ে থাকি। আর না হলে ওই দিগন্ত রেখা ধরে ছুটে বেড়াই। উফ, এরকম হলে কেমন হতো বলো তো শর্মিদি? কথার এক্সপ্রেস থামিয়ে ক্ষণিকের বিরতি নিল শুভ। শর্মি শুধু হাসল, কারণ ওর পাগলামি এই 1 মাসে সে ভালোই বুঝতে পেরেছে। আসলে ও যেন বহুদিন খাঁচায় বন্দি থাকার পর মুক্তি পেয়েছে। উড়তে মন চাইছে, কিন্তু খাঁচায় বন্দি থেকে ও উড়তে শেখেনি কিভাবে ডানা মেলতে হয়, কিভাবে হাওয়ায় গা ভাসিয়ে দিতে হয়। হাসছো যে বড়, বাড়ি থেকে পালিয়ে এসেছি। অত বড় বিজনেসম্যান, অত বড় সমাজসেবিকা, দুজনেরই নাক না একেবারে ঘ্যাঁচ করে কেটে দিয়েছি। বলে কি না আমার মেয়ে পতি স্কুল মাস্টারি করবে। ওনার মেয়ে কত খেয়াল রাখতেন মেয়ের। ছাড় না বাবা, তুই যদি সত্যি স্কুলটাকে ভালোবাসিস, গ্রামটাকে ভালোবাসিস, তবে সেইগুলো নিয়ে ভালো থাক না। আবার যদি কখনো মনে হয় তখন ফিরে যাস। আমি আর ফিরতে চাই না। সেই ছোট থেকে জানো তো, প্রতি রাতে মা বাবার ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, মাতলামো, আর সকাল হলে পার্টিতে, সোশ্যাল গ্যাদারিংয়ে বেস্ট কাপলের অভিনয় দেখে দেখে আমি ক্লান্ত হয়ে গেছি শর্মিদি। আর আমি তো রাতেও একা, দিনেও একা। শুধু অমলের মতো জানলায় চোখ পেতে বসে থাকতাম যদি কোনো দইওয়ালা আসে। শুভ, আবার কেন মন খারাপ করছিস শুনি? এই যে তোকে বাচ্চারা এত ভালোবাসে, গ্রামের মানুষরা এত ভালোবাসে, সেগুলো বুঝি কিছুই না? অনেক হয়েছে, এবার চল তো, সন্ধে হয়ে আসছে। তারপর সাপ বাবাজি এসে আদর করে দিলে না আর রক্ষে থাকবে না। শুভর মুখে এবার হাসি ফোটে। শর্মী উঠে পড়ে ওকে নিয়ে। গত প্রায় 10 বছর ধরে স্বর্ণময় স্মৃতি বিদ্যা মন্দিরে শিক্ষিকার কাজ করছে শর্মী।
সংসার বলতে এই বাচ্চাগুলোই, আসল বাড়ির কথা ভুলেই গেছে। স্কুলের কাছেই অল্প একটু জায়গা কিনে একতলা একটা বাড়িও করেছে। এতদিন একাই থাকতো, এই 1 মাস হলো শুভ শিক্ষিকা হিসেবে জয়েন করেছে এই স্কুলে। শর্মির সঙ্গেই থাকে। মোটে মাসখানেকের আলাপ, অথচ মনে হয় যেন ওদের কত দিনের পরিচয়। দিদি বলে ডাকে ঠিকই, কিন্তু দুজনে যেন বেস্ট ফ্রেন্ড। আর শুধু শর্মি কেন, ছাত্রছাত্রীরাও নতুন দিদিমণি বলতে অজ্ঞান। এসব ভাবতে ভাবতেই চুপচাপ হাঁটছিল শর্মি। হঠাৎ ওর কাঁধে একটা চিমটি কাটল শুভ। বেঁচে আছো তাহলে? আমি তো ভাবছিলাম ভূতের সঙ্গে হাঁটছি বুঝি। এই যে মহারানী, বেশি ভূত ভূত করো না, এখানে ভূতের বাড়িও আছে। আর আমাকে খেপালে না, একদম ওখানে বসিয়ে দিয়ে আসবো। কি, এখানে ভূতও আছে? ও মাই গড, প্লিজ শর্মিদি, সোনা দিদি আমার, প্লিজ, আমি ভূত দেখবো। আরে ধুর, ভূত ভূত কিচ্ছু নেই, আমি মজা করলাম। বাড়ি চল, বাড়ি চল। না না না, আগে বলো ভূতের বাড়ি কোথায়, আমি জাস্ট একবার দেখেই চলে আসবো। শুভ যে নিষেধ শোনার মেয়ে নয়, সে শর্মি এই কদিনে বেশ বুঝেছে। বেশি নিষেধে হয়তো আবার উল্টো ফল হবে, হয়তো এই রাতে গিয়ে হাজির হবে ওই বাড়ি। তাই শর্মি তাড়াতাড়ি বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই তো এখানকার ইতিহাস কিছু জানিস না। আজ রাতে তোকে সব বলি, তারপর না হয় কাল সকালে যাবো দুজনে। দীপাবলির রাত, আলোর রোশনাই চতুর্দিকে। ছোট বড় বিভিন্ন মাটির প্রদীপে সেজে উঠেছে জমিদার বাড়ি। কিছু পরেই মায়ের পুজো শুরু হবে। ঢাকের শব্দে, ধূপ ধুনোর সুগন্ধে ভরে উঠেছে চারপাশ। গ্রামবাসীরাও একে একে আসতে শুরু করেছে। মায়ের পুজোয় এবার বড় ধুমধাম করেছে রায়চৌধুরীরা। লোকের মুখে ধন্য ধন্য রব শুনে তপেশ্বর যেন মোমের মতো গলে পড়ছে। কিন্তু নিন্দে করার লোকও তো কম নেই। তাদেরই কয়েকজন আড়ালে আবডালে বলে বেড়াচ্ছে, জমিদারি নাকি পট্টির দিকে, কোষাগার নাকি প্রায় শূন্য, তবে এত টাকা আসে কোথা থেকে শুনি? আরে নিশ্চয়ই কোনো লোক চাপা ব্যাপার আছে গো। তবে এসব কথা কানে নেন না তপেশ্বর। আজ যা নেই, কাল তা আবার পূর্ণ হবে। আজ যারা নিন্দে করছে, কাল তারাই আবার এসে মুসাহেবি করবে। মনে মনে হাসেন আর প্রহর গুনেন তপেশ্বর। সামান্য কিছুর বিনিময়ে তিনি আজ যা পেতে চলেছেন, তা যে আদৌ সম্ভব, তা স্বপ্নেও ভাবেননি তিনি। বাহির মহলের এই জাঁকজমক অবশ্য স্পর্শ করতে পারছে না অন্দরমহলকে। সেখানে শুধুই শ্মশানের নিস্তব্ধতা। মাত্র একটা ঘরেই প্রদীপ জ্বলছে, আর সেই ঘরেই বসে রয়েছে দুজন সধবা নারী। একজন 20 কোঠা সদ্য পেরিয়েছে, আর আরেকজন নিতান্তই কিশোরী। ইশারায় তারা কিছু কথা বলল, তারপর দাসীদের দিয়ে যাওয়া কাপড় আর অলংকারে সজ্জিত হয়ে বসল। রাত গভীর হলো ধীরে ধীরে। গ্রামবাসীরা সকলেই রওনা দিয়েছে নিজেদের বাড়ির পথে। তপেশ্বর খাস দাসীকে ইশারা করলেন। মন্দিরের সামনে এখন কেবল তারা 4 জন, জমিদার গিন্নি, তার 2 ছেলে তপেশ্বর ও জটেশ্বর, এবং একজন তান্ত্রিক। মুহূর্ত কয়েক পরেই প্রায় জনশূন্য মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়ালো বুক পর্যন্ত ঘোমটা টানা 2 নারী। তাদের শাড়ির আড়ালে লুকোনো হাতের বাঁধন বা ঘোমটার আড়ালে লুকোনো করুণ চোখের আরতি দেখতে পেল না কেউ। মুখের বাঁধন খুলে প্রসাদ খেতে দেওয়া হলো তাদের। প্রসাদ খেয়ে ধীরে ধীরে লুটিয়ে পড়ল তারা। ভোরের দিকে গ্রামবাসীরা জমিদার বাড়িটাকে আবিষ্কার করেছিল জ্বলন্ত অবস্থায়। তড়িঘড়ি আগুন নিভিয়েও কোনো লাভ হয়নি। জমিদার বংশের কাউকেই জীবন্ত অবস্থায় পাওয়া যায়নি। তবে একটা রহস্য
আজও অজানা। সকলের মৃতদেহ পাওয়া গেলেও তপেশ্বর আর জটেশ্বরের স্ত্রীকে জীবিত বা মৃত কোনো অবস্থাতেই পাওয়া যায়নি। এই বুঝি সেই ভূতের বাড়ি? কি বিশাল বড় দেখেছিস? জমিদার বাড়ি বটে, কিন্তু সরকার থেকে তো শুনেছি এই সব বাড়িগুলোকে হেরিটেজ হাউস ঘোষণা করেছে। তাহলে এটার কোনো মেনটেনেন্স নেই কেন? সে অত শত কি আর আমি জানি রে, তবে কেয়ারটেকার একজন আছেন, যদুবাবু। আগে নাকি এবারই পরিষ্কারও হয়েছিল কয়েকবার, কিন্তু প্রতিবারই নাকি কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা? হ্যাঁ রে, একবার তো নাকি একজন মারাও গিয়েছিল। তারপর থেকেই নাকি গ্রামের লোকরা এদিকে আর বেশি ঘেঁষে না। তা তোমার সে কেয়ারটেকার বাবাজি কই? কোনো যদুমধুকেই তো দেখতে পাচ্ছি না। দেখ, নেশা করে পড়ে টরে আছে হয়তো কোথাও। যাকে ঢুকে তো দেখি, কিছু বলতে এলে কিছু একটা বানিয়ে বলে দেবো না। হ্যাঁ, ঢুকে তো দেখি মানে? তুই তো দেখবি বলেছিলিস, ঢুকবি কেন? তার মধ্যে আবার এই শনিবার ভর দুপুর বেলায়? অসম্ভব। দেখবি বলেছিলিস, দেখেছিস, এবার বাড়ি চল। প্লিজ শর্মিদি, চলো না। এতটা এসে ফিরে যাব বলো? একটুখানি যাবো ভেতরে, একটুখানি। চলো না, চলো না, প্লিজ প্লিজ প্লিজ। কথা বলতে বলতেই ওর হাতটা ধরে টানতে টানতে বাড়ির অন্দর মহলের দিকে হাঁটা দিল শুভ। শর্মি আর দ্বিমত করতে পারল না। কিছুটা নিমরাজি হয়েই সেও ঢুকে পড়ল অর্ধদগ্ধ ভগ্নপ্রায় জমিদার বাড়ির ধ্বংসাবশেষের অন্দরে। ফাগুনের ঠাঠা রোদের মধ্যেও যত রাজ্যের ছায়ারা ভিড় করেছে বাড়িটার মধ্যে। গোটা বাড়িটায় অদ্ভুত একটা সোঁদা গন্ধ ঘুরে বেড়াচ্ছে। লাল মেঝেতে সারসি দেওয়া জানলার কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা আসবাবের উপর ধুলোর পরত। বিশাল উঁচু ছাদ থেকে নেমে এসেছে মাকড়সার জাল। খাঁজে খাঁজে চামচিকের দল ঝুলে আছে। তবে জঙ্গল এখনো তেমনভাবে গ্রাস করতে পারেনি বাড়িটাকে। উত্তর আর পশ্চিম বারান্দার ঠিক মিলনস্থলে একটা সিঁড়ি, দোতলায় যাওয়ার। ডান দিকে সার বাঁধা তালাবন্ধ ঘর। শর্মি উত্তরের বারান্দা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সিঁড়ির দিকে। শুভমিতা পশ্চিমের বারান্দায় হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ ঝুঁকে পড়ে হাত দিয়েই মেঝের ধুলো পরিষ্কার করতে শুরু করেছে সে। এই, এসব নোংরা ঘাটছিস কেন? শর্মি তাড়াতাড়ি এগিয়ে যায় শুভর দিকে। ওকে দেখতে পেয়ে শুভ চেঁচিয়ে ওঠে উত্তেজনায়। শর্মিদি, দেখো এই জায়গাটার ডিজাইন, কি সব আঁকা জীবজন্তুর ছবি। কিসের জীবজন্তু শুনি? কার অনুমতিতে ঢুকেছো এখানে? শুভমিতার কথার মাঝেই ভেসে আসে এক অচেনা বাজখাঁই কণ্ঠস্বর। চমকে পেছন ফেরে দুজনে। দেখে ওদের দিকে এগিয়ে আসছেন এক বৃদ্ধ ভদ্রলোক। বয়স 90 ছুঁই ছুঁই, কিন্তু শরীরের গড়ন প্রৌঢ়দের মতো। মাথার চুল সাদা, গায়ে খদ্দরের ফতুয়া আর পাজামা। ভদ্রলোককে দেখে একটু থতমত খেয়ে আসামির মতো দাঁড়িয়ে পড়ে ওরা। না, মানে আমরা ঢোকার সময় যদুবাবুকে, মানে আপনাকে খুঁজছিলাম। দেখতে না পেয়ে অমনি সুযোগ বুঝে চুরি করতে ঢুকে পড়লে? আমি বুঝি না ভেবেছ? না না দাদু। কে দাদু? আমাকে দেখে দাদু মনে হয়? সত্যি করে বলো, কি উদ্দেশ্য নিয়ে এসেছো এখানে? দাদু না, মানে দাদা। বলছিলাম দাদা ভাই, আমরা শুধুই এই জমিদার বাড়িটা দেখতে এসেছিলাম। আসলে কলকাতায় তো এমন বাড়ি কখনো দেখিনি। ও, তোমাদের বাড়ি বুঝি কলকাতায়? তাহলে তো ভালোই। রবিবাবুর কি খবর বলো দেখি? ওই রাখি বন্ধন হলো এবার, আর ঈশ্বরের কলেজখানা চলছে এখন। ও শর্মিদি, এর মাথার স্ক্রুগুলো তো শুধু ঢিলে নয় গো, একেবারে খুলে পুড়ে হারিয়ে গিয়েছে। কি হবে এখন? এর হাত থেকে পালাবো কি করে? আপাতত শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যা, নইলে চোর ভেবে গ্রামের লোক ডেকে আনলে না আর মান সম্মান বলে কিছু থাকবে না। এই কি ফিসফিস করছো তোমরা? বুঝেছি, তোমরাও আমায় পাগল ভাবছো তো।
গায়ের সব লোক তাই ভাবে, বলে নাকি এই বাড়িতে থেকে থেকে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা তোমরাই বলো, আমি কি পাগল? না না কাকু, মানে দাদা, দাদা ভাই, আপনি পাগল হতে যাবেন কেন? এই তো দিব্যি গল্প করছেন আমাদের সঙ্গে। এই গ্রামের কেউ হাসি চাপতে চাপতে নাজেহাল হয়ে যাচ্ছে শুভ। দু একবার তার মুখ থেকে একটা অদ্ভুত শব্দও বেরোলো হাসি চাপার। কোটমোট করে তার দিকে তাকালো শর্মী। যদুবাবুর অবশ্য সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। এই এই তোমরা পড়াশোনা শিখেছো? ঈশ্বর যে এত চেষ্টা করছে তার মানটা রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করছি। জানো তো এ বাড়িতে গুপ্তধন আছে। ওহ, পেলেই আমিও মেয়েদের জন্য স্কুল করব। ঈশ্বরের সঙ্গে আমার সব কথা হয়ে গেছে, খালি গুপ্তধনটা পাওয়ার অপেক্ষা। বাহ, সে তো খুব ভালো কথা। বলছি আজকে আমরা আসি কেমন? এই দাঁড়াও দাঁড়াও, তোমরা বললে না ঈশ্বর তোমাদের পুড়িয়েছে। দাঁড়াও তো দেখি কত বুদ্ধি। এইটা দেখো, 150 বছর আগের চিঠি। এই চিঠির মানে বুঝতে পারলেই সব গুপ্তধন আমার। একটা স্কুল, অনেক অনেক ছাত্রী। কই 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 পড়ো পড়ো চিঠিটা। কদিন আগেই পেয়েছি ওটা, কাউকে বলিনি। সবাই আবার পাগল ভাববে, কেউ বিশ্বাস করে না যে। শর্মী আর শুভর কানে যদু বিশ্বাসের বকবক ঢুকছে না। শর্মীর হাতে ধরা রয়েছে একটা হলদে হয়ে যাওয়া কাগজ। দুজনেরই চক্ষু স্থির। এইটা কি সত্যি 150 বছর আগে লেখা চিঠি, নাকি নকল কিছু? অবশ্য এটা আদৌ কোনো চিঠি কিনা সেটাও বোঝা যাচ্ছে না। প্রাপকের নাম, ঠিকানা, এমনকি সম্বোধনবিহীন একখানা লেখা। এই চিঠি যখন লিখিতে বসিয়াছি তখন আমার জীবনদীপ প্রায় নিভিতে বসিয়াছে। দেখিতে পাইতেছি ঈশান কোণে জমেছে ঘন কৃষ্ণবর্ণ মেঘরাশি। মা কালী জানেন, আমি জ্ঞানত কখনো কোনো পাপ করি নাই। বিবাহের পর যে স্বল্প সময় সংসার ধর্ম করিবার অবকাশ পাইয়াছি, তাহার 16 আনাই নিষ্ঠা সহকারে পতিসেবা করিয়াছি। আমার বিবাহের পর বৎসরই দেবরের বিবাহ দিয়া শাশুড়ি মা বধূ হিসেবে একটি বালিকাকে বরণ করিয়া আনিলেন। সংসারের ঘোড়া হাতে কিছু বুঝিবার পূর্বেই তাহার ওপর কোপ পড়িল। শ্বশুরমশাই গত হইলেন। জমিদারিতে অত্যন্ত বিপর্যয় নামিয়া আসিল। শাশুড়ি মা আমাদের 2 বধূকে সমস্ত বিপর্যয়ের কারণ মানিয়া যৎপরণাস্তি কুকথা শোনাইলেন। ইহার মধ্যে আরও এক সমস্যা আসিয়া আমাদের 2 বধূর জীবনকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। বহু চেষ্টা করেও আমাদের কাহারও কুল আলো করিয়া খোকা আসিল না। রাতের পর রাত অত্যাচারে শরীর দুর্বল হইয়া পড়িল। এইরূপেই এক এক করিয়া দিন কাটিতেছিল। অকস্মাৎ মায়ের পূজার 10 দিন আগে শাশুড়ি মা যেন রাজার বিধান দিলেন। 10 দিনের ব্রত পালন করিতে হইবে। ফলাহার করিয়া নৈরিত কক্ষে রাত্রি যাপন করিয়া 10 দিন কাটাইতে হইবে এবং 10 দিন পর মায়ের পুজোর প্রসাদ খাইয়া ব্রত ভঙ্গ করিতে হইবে। তাহা হইলেই আমাদের খোকা হইবে, বংশধর আসিবে। 9 দিন অতিক্রান্ত হইবার পর মায়ের পূজার দিন সকালে এক দাসী চুপি চুপি আসিয়া গোপন কথা ফাঁস করিয়া গেল। বলিল, আমাদের পলাইতে হইবে, নতুবা মৃত্যুকে বরণ করিতে হইবে। রাত্রে নাকি মা কালীর থানে তারাপীঠ হইতে তান্ত্রিক আসিবে। সমস্ত পূজা বিধি সম্পন্ন হইলে যে গোপন কক্ষে বংশের সকল ধনরত্ন লুক্কায়িত রাখা আছে, সেই কক্ষে আমাদের আবদ্ধ করা হইবে, যাহাতে আমরা মৃত্যুর পর যক্ষিণী হইয়া সব ধনসম্পত্তি আগলাইতে পারি। তাহা হইলেই নাকি এই বংশ রক্ষা হইবে, উত্তরোত্তর জমিদারির শ্রীবৃদ্ধি ঘটিবে। আর সময় নাই, পদশব্দ শুনিতে পাইতেছি।
পুনশ্চ এই চিঠি কাহাকেও উদ্দেশ্য করে লিখিতেছি না, তবে যদি কখনো কেহ এই চিঠি পাও, তবে মর্মোদ্ধারের চেষ্টা করিও, আমাদের উদ্ধার করিও। ইতি হতভাগী স্বর্ণলতা। শর্মী আর শুভ দুজনেই যেন কেমন বিহ্বল হয়ে পড়েছিল। হঠাৎ যদুবাবু ছুটে এসে ছিনিয়ে নিলেন কাগজখানা। নাও নাও, অনেক হয়েছে, এবার ভালোই ভালো এসো দেখিনি। আমি তোমাদের চাল বুঝিনি ভেবেছ? এই গুপ্তধনের কথা সব জেনে তারপর ঈশ্বরকে গিয়ে বলবে, আর ও অমনি এসে সব তুলে নিয়ে যাবে। আমি জানি ওর মাথায় খুব বুদ্ধি, জানি জানি তোমরা ওর চর। না না, আমরা কারোর চর নই দাদা ভাই, আপনি চিন্তা করবেন না, আমরা এখনই চলে যাচ্ছি। কথাগুলো কোনো মতে বলেই শর্মী ইশারা করে শুভকে। তারপর দুজনেই দ্রুত পায়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। যদুবাবুর পাগলামির কারণেই হোক বা ওই চিঠি পড়েই হোক, দুজনেরই গা ছমছম করছিল। তাই আর পিছন ফিরে না তাকিয়ে দ্রুত পায়ে তারা হাঁটা দিল বাড়ির দিকে। আচ্ছা, এই চিঠিটা কি সত্যি রে? সবে মাত্র বাড়ি ফিরেছে ওরা। একটু আগের আতঙ্কের ভাবটা অনেকটাই কমে গিয়েছে, বরং চিঠির কথাটাই বারবার ঘুরে ফিরে আসছে মাথায়। শর্মীর কথা শুনে ওর দিকে তাকালো শুভ। আমার তো তাই মনে হয়। চিঠির কাগজটা দেখেছিলে? একটু মোটা, খসখসে, অনেকটা হ্যান্ডমেড পেপারের মতো, কিন্তু এখনকার মতো নয়। হ্যাঁ, আমিও দেখেছি, কিন্তু তবু এই চিঠিটা কি আসল নাকি গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে? একটা পোড়ো বাড়িতে গুপ্তধন আছে, এই গুজব ছড়িয়ে কার কি লাভ বলো তো? আর ওটা যে বেশ পুরনো কাগজ, সেটা হলদে হয়ে যাওয়া রং দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল। তার মানে ওদের সঙ্গে সত্যি এমন করা হয়েছিল? কি নিষ্ঠুর ওরা বেচারাদের। না না, দাঁড়াও, ওদের শেষ পরিণতি কিন্তু শুধু ওদের মৃত্যু নয়। ইতিহাস বলছে সেই কালী পুজোর রাতে গোটা বাড়ির লোকই আগুনে পুড়ে মারা যায়। তাও ঠিক। আচ্ছা ছাড় তো ওসব, এখন চল ভালো করে হাত পা মুখ ধুয়ে আয়। ওসব গুপ্তধন টন সব গুজব, আমাদের ভেবে কাজ নেই। শুভ মুখে কিছু বলল না বটে, কিন্তু চিঠির কথাটা ওর মাথা থেকে বেরোলো না। কেন কে জানে, চিঠির প্রত্যেকটা শব্দ কোনো কারণ ছাড়াই তার বিশ্বাস করতে ইচ্ছে করছে। তার মন বলছে গুপ্তধনের কথাটা নিতান্ত মিথ্যে নয়। ওই চিঠির মধ্যেই হয়তো গুপ্তধনের কাছে পৌঁছনোর হদিশ রয়েছে। সেদিন রাতে খেতে বসেও অন্যমনস্কভাবে ফোনের দিকে তাকিয়েছিল শুভ। শর্মী তা দেখে বলল, বাবা, ব্যাপার কি? ম্যাডাম আজ ফোন মুখে নিয়ে বসে আছেন কেন ফেরার পর থেকে? বলতে বলতেই শুভর ফোনের স্ক্রিনটা ঝুঁকে পড়ে দেখেছে সে, আর দেখেই মুখটা কেমন শুকিয়ে গেল তার। শুভ বেশ উত্তেজিত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল। শর্মী তার মুখটা চেপে ধরল। চিঠির ছবি কখন তুললি তুই? দেখিনি তো। কী কারণে শর্মী এত আস্তে কথা বলছে তা বুঝতে পারল না শুভ, কিন্তু কিছু একটা হয়েছে তা আন্দাজ করেই সেও উত্তর দিল চাপা গলাতে, ওসব আমার নিনজা টেকনিক। সবার সামনে দিয়ে ছবি তুললেও না কেউ ধরতে পারবে না। কিন্তু তুমি এরকম চাপা গলায় কথা বলছো কেন? এখনই তো মজা করছিলে। শুভ, আমরা মনে হয় অজান্তেই কোনো ভুল করে ফেলেছি। শুভ তাকিয়ে দেখল শর্মীর মুখটা ভয়ে একেবারে শুকিয়ে গিয়েছে। উত্তেজনায় রীতিমতো কাঁপছে সে। চাপা গলায় আমতা আমতা করে সে যা বলল তা শুনে বেশ অবাক হলো শুভ। সন্ধেবেলা ওরা যখন জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসছিল, তখন নাকি একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল শর্মীর। মনে হয়েছিল কেউ তাদের অনুসরণ করছে।
তখন মনের ভুল ভেবে ব্যাপারটার পাত্তা দেয়নি। বাড়িতে এসে ওই চিঠির কথা ভাবতে ভাবতে সেসব মাথা থেকে বেরিয়েও গিয়েছিল। কিন্তু এখন সে বুঝতে পেরেছে তার অনুভূতিটা মিথ্যে ছিল না। এখন এই খেতে বসে সে নাকি জানলার কাছে কারো ছায়া দেখেছে। কেউ নাকি তাদের বাড়ির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সন্তর্পণে। শুভ, আমরা কিন্তু এখানে এসে ঠিক করলাম না রে। এই সন্ধেবেলা সাপ বিছে না জানি আর কি কি আছে, আর ওই লোকগুলোও তো। কাম অন শর্মিদি, আমার তো দারুণ অ্যাডভেঞ্চার লাগছে। এখন শুধু প্ল্যান মতো কাজ করলেই কেল্লা ফতে। শর্মি আর শুভ আজ সন্ধেবেলা আবার এসেছে এই জমিদার বাড়িতে, তবে এবার সম্পূর্ণ লুকিয়ে। মন থেকে নিশ্চিন্ত হতে পারছে না শর্মি, কিন্তু চিঠিটা নিয়ে তার মনেও ভালোই কৌতূহল, তাই শুভর বুদ্ধিটা একেবারে ঝেড়ে ফেলতে পারেনি। একটু বেশি রিস্ক নেওয়া হয়ে গেল, কিন্তু যদি ওই লেখা মিথ্যে হয় আর যদি সত্যি হয় তবে? বি পজিটিভ শর্মিদি। কে আসছে? বলতে বলতেই শর্মিকে টেনে নিয়ে দক্ষিণ পশ্চিমের সিঁড়ির নিচে গিয়ে অন্ধকারে মিশে যায় শুভমিতা। কিন্তু কিসে যেন হোঁচট খেয়ে টাল সামলাতে না পেরে দুজনেই বসে পড়ে ধপ করে। দুজন আগন্তুকের গলা ভেসে আসছে দূর থেকে। ওরা বুঝতে পারে লোকগুলো উত্তরের বারান্দা ধরে ক্রমশ এগিয়ে আসছে পশ্চিমের বারান্দার দিকে। ওদিকের কি খবর ছুঁড়ি দুটোর? দুপুরে কলকাতার ট্রেনে উঠেছে, এতক্ষণে হাওড়া পৌঁছে গেছে বোধহয়। ওই ছেলেদের মতো চুল ছাটা নতুন ছুরিটাকে বিশ্বাস নেই। মালটার মনে হয় স্ক্রু ঢিলা আছে। অন্ধকারে দাঁত কিড়মির করে ওঠে শুভ। শর্মি তাড়াতাড়ি ওর হাতটা চেপে ধরে নিরস্ত করে তাকে। আরে ও মাল দুটো বিদে হয়েছে, আমি দেখে এসেছি। কিন্তু আমি ভাবছি ওরা যদি কলকাতায় গিয়ে আবার নতুন কাউকে জোটায়। পাগলা বুড়োটা তো ওদের কাগজটা দেখিয়েছিল। সেটাই ভাবছি, ওদের ফেরার আগেই আমাদের কাজটা করে ফেলতে হবে, নয়তো আগে দুটোর মতো। না না মন্টুদা, ও দুটোর একটা মাতাল আর একটা পাগল ছিল, তাই ঝামেলা হয়নি। কিন্তু এই মাল দুটো একে দিদিমণি, তাই আবার একজন কলকাতার। এই দুটোর কিছু হলে কিন্তু কেস গুবলেট হয়ে যাবে। কাজ হয়ে গেলে তো ঝামেলা নেই, কিন্তু। আচ্ছা চলো, রাস্তাটা ডেকেছে, কাগজটা নিয়ে যেতে বলেছে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তো কাগজটা পেলাম না। এবার কি হবে? রাস্তা একটা বের করতেই হবে, নয়তো আন্তাবড়ি খোঁড়াখুড়ি আরম্ভ করতে হবে। আচ্ছা তুই বরং এখানে থাক, এখন আমি যাই। দেখিস আবার দেশি ট্রেনে মোচের মতো ঘুম মারিস না যেন। শুভ আর শর্মি দেখল দুটো লোকই চলে গেল বাড়ির গেটের কাছে। একজন একটা সাইকেলে চেপে বেরিয়ে গেল, কিন্তু আর একজন গেট পর্যন্ত গিয়ে ফিরে এলো আবার। তারপর বারান্দায় ওঠার সিঁড়িতে বিড়ি জ্বালিয়ে বসল। শুভরা বেরিয়ে আসতে গেল, কিন্তু আবার তাদের পায়ে ঠেকল কিছু। ভালো করে দেখার জন্য ফোনের টর্চ জ্বালল শর্মি, আর সেই আলোয় ওরা যা দেখল তাতে আরেকটু হলেই চিৎকার করে অজ্ঞান হয়ে যাচ্ছিল সে। শুভ তাড়াতাড়ি ওর মুখটা চেপে ধরে ওকে বসিয়ে দিল, যদিও সে নিজেও এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না। তাদের পায়ের সামনে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে যদুবাবুর রক্তাক্ত দেহটা। তাড়াতাড়ি ফোনের টর্চটা নিভিয়ে দিল শুভ। তার মাথায় ঘুরছে অন্য একটা চিন্তা। লোকগুলো বারবার বলছিল এর আগে নাকি ওরা দুজনকে মেরেছে। একজন যদি যদুবাবু হন, তাহলে আর একজনকে। যদুবাবুর মৃতদেহটা দেখার পর থেকে বেশ অনেকক্ষণ থম মেরে বসেছিল শর্মি। মাঝে মাঝে ফুঁপিয়ে উঠছিল বারবার। এখন একটু স্বাভাবিক হতে শুভ ওকে বলল, উঠো এবার, কুইক, এবার অ্যাকশনের পালা। মানে তুই কি করবি?
আরে জাস্ট আজ রাতের মতো লোকটার শান্তিতে ঘুমের বন্দোবস্ত। কথা শেষ করেই শুভমিতা ধীর পায়ে এগিয়ে গেল সিঁড়িতে বসে থাকা লোকটার দিকে। মাত্র কয়েক সেকেন্ড, তারপর ওর হাতের কেরামতিতে লোকটার অচৈতন্য দেহ পড়ে রইল সেখানে। সে হয়তো ভাবতেই পারেনি আচমকা এমন কোনো আঘাত আসতে পারে, তাও আবার পিছন দিক থেকে। শত্রুকে ঘায়েল করে শুভ ফিরে এলো পশ্চিমের বারান্দায়। গতদিনের সেই বিশেষ নকশাটা খুঁজতে শুরু করলো দুজনে। এইখানটাতেই তো ছিল গো। না না, আরেকটু ওদিকে বোধহয়, তাড়াতাড়ি দেখ। কিছুক্ষণের চেষ্টায় নকশাটা খুঁজে পেল ওরা। গতদিন এই নকশাটাই খুঁজে পেয়েছিল শুভমিতা। প্রথম এক ঝলক দেখে অবশ্য সেদিন কিছু মনে হয়নি ওর, বরং শর্মী কথায় কথায় আজ বেলার দিকে বলেছিল কথাটা। আজ রবিবার, স্কুল ছুটি, তাই ঘরের কাজ করার ফাঁকে ফাঁকে দুজনেই বারবার বসছিল চিঠিটা নিয়ে। সেরকমই একসময় চাপা গলায় শর্মী বলেছিল, বারান্দাটা খুব অদ্ভুত, ইউনিক না ডিজাইনটা? হ্যাঁ, কি সব হাতি ঘোড়া আঁকা রয়েছে। অন্যমনস্কভাবে চিঠিটা পড়তে পড়তে কথাটা বলেছিল শুভ, আর তারপরেই শর্মী বলেছিল কথাটা। গোটা বারান্দাটা যেন একটা দাবার ছক। ছকের ঘরে ঘরে আঁকা রয়েছে নানা ছবি। শুধু হাতি ঘোড়া নয়, নৌকো, রাজা, মন্ত্রীর ছবিও আঁকা রয়েছে সেখানে। আর সেই কথাটা শুনেই আচমকা চিঠির শব্দজালের গিঁট ছাড়ানোর একটা সূত্র পেয়েছিল শুভমিতা। কিন্তু তার জন্য এই জমিদার বাড়িতে আসা প্রয়োজন। অথচ সকাল থেকে ওরা বারবার লক্ষ্য করছিল কেউ বা কারা ওদের ওপর নজর রেখে চলেছে। তাই তাদের চোখে ধুলো দিতে একটা ফোন দিয়ে এঁটেছিল দুজনে। দুপুরের দিকে কলকাতা যাওয়ার ট্রেন ধরেছিল। তারপর পরের স্টেশনে নেমে পোশাক বদলে অন্য পথ ধরে এসে পৌঁছেছিল এই জমিদার বাড়িতে। জায়গাটা তাড়াতাড়ি একটু পরিষ্কার করে নিয়ে ওরা গিয়ে দাঁড়ালো দাবার ছকটার দুপ্রান্তে। তুই শিওর এই দাবার ছকে কোনো রহস্য আছে? হ্যাঁ শর্মিদি, স্বর্ণলতা দেবী চিঠিটার মধ্যেই সূত্র রেখে গিয়েছিলেন। ঘোড়া, হাতি, ঈশান, নৈরিত, মা কালীর থান, এরকম আরও বেশ কিছু শব্দ উনি একটু বেশি মোটা করে লিখে গিয়েছিলেন, মানে ওভাররাইট করেছিলেন আর কি। ওই শব্দগুলো দিয়ে কিছু একটা হবে সেটা বুঝতে পারছিলাম, কিন্তু অর্থপূর্ণ কিছু বের করতে পারছিলাম না। ভাগ্যিস তুমি তখন দাবার ছকের কথাটা বললে। সে তো ঠিক আছে, কিন্তু এখন কি করব? তুমি সাদা ঘোড়ার ওপর পা রাখো, তারপর যদি ভুল হয়? হলে হবে, কিন্তু এখানে ঘোড়ার উল্লেখই আগে আছে। আর সাদা কেন? কালো তো হতে পারে। আমার মন বলছে সাদাই হবে, কারণ দাবার নিয়ম অনুযায়ী তো সাদাই আগে চাল দেয়। ওটার ওপর দাঁড়াও, কুইক, সময় নষ্ট করো না শর্মিদি। হ্যাঁ, এবার ঈশানের 16 ঘর এগো। কিন্তু ঘোড়া তো 2.5 পা করে এগোয়। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই যাও। রে বাবা, কি ভয়ঙ্কর হিসেব! এই তুই এই হিসেব করছিস কেমন করে শুনি? এই হিসেবটাও চিঠি থেকেই পাওয়া। ওই ওভাররাইট করা শব্দগুলোর শেষে বিন্দু দিয়ে রেখেছেন স্বর্ণলতা দেবী। এক একটা শব্দের পাশে বিন্দুর সংখ্যা এক এক রকম। ওই হিসেবেই চাল দিচ্ছি আমি। এবার চিঠি অনুযায়ী হাতের পরে 3টে বিন্দু, মানে তুমি ওখানেই থাকবে, আমাকে এদিক থেকে হাতির ওপর দাঁড়াতে হবে। এইবার কোন দিকে যাব? ও নইরি। বেশ কিছুক্ষণ চলল এভাবে চিঠি দেখে দেখে চাল দেওয়া। একসময় শুভমিতা বলল, এবার রাজা। শর্মিদি, তুমি এবার রাজার ওপর এসে দাঁড়াও, কিন্তু এক লাফে, ভুলেও অন্য ঘরে পা রাখবে না। উফ, আমার ঠান্দি রে, থাম তুই। এই তো এলাম, এবার? শুভ উত্তর দেওয়ার আগেই একটা মৃদু শব্দ হলো কোথাও, আর সঙ্গে সঙ্গে ওদের মনে হলো ওদের পায়ের তলার মাটি
কেঁপে উঠেছে। কম্পনের তীব্রতা বেড়ে চলেছে ক্রমশ। পুরনো বাড়ির ছাদ থেকে খসে পড়ছে পলিস্তারা। ঘটনার ঘন ঘটায় শুভমিতা শর্মী দুজনেই বিহ্বল হয়ে পড়েছিল। তাকিয়ে থাকতে না পেরে ভয়ে চোখ বুজে ফেলেছিল দুজনেই। এমনকি নিজেদের জায়গা থেকে এক পাও সরতে পারেনি ওরা। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে হঠাৎ শান্ত হয়ে গেল সব। কম্পনটাও থেমে এলো ধীরে ধীরে। তারও মুহূর্তখানেক পরে চোখ খুলল ওরা। আর চোখ খুলেই যা দেখলো তাতে রীতিমতো চমকে গেল দুজনেই। এ কি শুভ, এটা তো একটা কি হোল! ছকের ঠিক মাঝ বরাবর সামান্য ফাঁক হয়ে গেছে বারান্দাটা, আর সেই ফাঁক থেকেই উঁকি দিচ্ছে এক ফালি সংকীর্ণ ধাতব পাত। তার গায়ে একটা বিশাল কি হোল। এত বড় চাবির কথা তো চিঠিতে ছিল না। কি হবে এবার? হতাশ হয়ে মেঝের ওপরেই বসে পড়েছে শর্মী। শুভ অবশ্য হাল ছাড়ার মেয়ে নয়। বারবার ফোনের ছবিতে লেখাটা পড়তে লাগলো সে। লেখাটার মধ্যে কি যেন বড্ড চোখে লাগছে। মা কালীর ধান, এটার সঙ্গে তো দাবার কোনো সম্পর্ক নেই। তাহলে এটা কেন ওভাররাইট করা? কি আছে কি আছে, কিছু তো একটা আছে। ওখানেই একবার যাই। শর্মিদি, তুমি এখানেই বসো বুঝলে, আমি আসছি। শর্মিকে ওখানে বসতে বলে মা কালীর থানের উদ্দেশ্যে দৌড়লো শুভমিতা। ইস, পুরো জঙ্গল হয়ে আছে বাবা, দেখাই তো যাচ্ছে না ঠিক করে, কিছুই তো দেখছি না। মোবাইলের ফ্ল্যাশের আলোয় কোনো মতে ঝোপ সরিয়ে বেদিটা বের করেছে শুভ। চাঁদের আলোয় চকচক করে উঠেছে তার উপর গাঁথা মা কালীর খাড়া। কিন্তু আর তো কিছু নেই। বেদির নিচে কিছু আছে কিনা তাই বা কে জানে। ধুর বাবা, এত বছরের রোদ বৃষ্টি আর অনাদরে সমস্তটাই ভগ্নপ্রায়। শুভমিতার হাতের কেরামতিতে কিছু ক্ষয়ে যাওয়া ইটের শাড়ির স্থানচ্যুতি ঘটানো এমন কিছু ব্যাপার নয়, কিন্তু তার জন্য অনেকটা সময় দরকার। না না না, আগে খাড়াটা তোলার চেষ্টা করি। তা সত্ত্বেও 7-5 ভেবে গায়ের সমস্ত জোর দিয়ে সে চেপে ধরল খাড়াটা। তারপর এদিক ওদিক একটু নাড়াতেই ব্যাপারটা বুঝতে পারল শুভ। খাড়াটা গাঁথা নেই, ঠিক যেভাবে তালার মধ্যে চাবি লাগানো থাকে সেইভাবে রয়েছে। মানে সঠিক দিকে ঘোরালে তবেই ওটা ভিতর থেকে খুলে বেরিয়ে আসবে। বেশ কয়েকবার চেষ্টার পর খাড়াটা উঠে এলো ওর হাতে। যা ভেবেছিল ঠিক তাই। খাড়াটার হাতলের নিচের দিকের খাঁজ কাটা নকশা অবিকল বিশাল আকার চাবির মতোই। খাড়াটা নিয়ে ফিরে এসে পশ্চিমের বারান্দা অবধি পৌঁছানোর আগেই থ হয়ে গেল শুভমিতা। দূর থেকে দেখা যাচ্ছে দুজন সন্ডা মার্কা লোক শর্মীকে ফেলে রেখেছে মুখ হাত পা বেঁধে, আর একটা নিরীহ গোছের ছেলে প্রায় কুস্তি করছে ধাতব পাত্রার সঙ্গে। রাফতারদা, গোটা বাড়ি খুঁজে দেখে নিয়েছি, কোথাও নেই কিন্তু ওই মেয়েটা। কিন্তু আমি শিওর ওর একা আসার সাহস হবে না। তাছাড়া বাবলুকে ওভাবে মেরেছে, ওটা ওই স্ক্রু ঢিলাটারই কাজ। ও পালালো কোথায় বলো তো? শুভ বাড়ির পিছন দিক থেকে আসায় ওকে কেউ দেখতে পায়নি, কিন্তু লুকিয়েই বা ও থাকবে কতক্ষণ? ও নিজেই শর্মীকে জোর করেছিল এখানে আসার জন্য। এখন ওর জন্য যদি শর্মীর কোনো ক্ষতি হয়? খাড়াটা আলতো করে নামিয়ে রাখলো শুভমিতা। এই কঠিন পরিস্থিতিতে হুট করে ঝাঁপিয়ে পড়লে শর্মীকে তো ও বাঁচাতে পারবেই না, উল্টে ওকেও ধরে ফেলবে ওরা। আর গুপ্তধনের হদিশ ও, ওদের পেট থেকে বের করেই ছাড়বে শয়তানগুলো।
কি করা যায় ভাবতে ভাবতেই ওর কানের কাছে কিছু একটা ঠেকলো। একদম নড়াচড়া করবার চেষ্টা করবেন না, আমি জানতাম এই ভুলটাই করবেন আপনারা। কে আপনি? কেন, আমায় তো দেখেছিলেন ম্যাডাম, শুধু আলাপটাই ঠিক করে হয়নি। এবার জেলে গিয়ে ভালো করে আলাপ করবেন, কেমন? একদম পিছনে ফিরবেন না। যতক্ষণ আমার টিম আসছে ততক্ষণ এরকম লক্ষ্মী মেয়ে হয়ে বসে থাকুন। মানে আপনি পুলিশের লোক? আরে তাহলে কেমন পুলিশ আপনি? সামনে দেখতে পাচ্ছেন একটা মেয়েকে বেঁধে রেখেছে শয়তানগুলো, ওদের শায়েস্তা না করে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি চোর না ডাকাত? হ্যাঁ, ডাকাত, সরি ডাকাত নি। আর একদম ইনোসেন্ট সাজবার চেষ্টা করবেন না। আপনাদের কাল থেকে ফলো করা হয়েছে। হাতের জোর আর মাথার জোর কোনোটাই কম নয় আপনার। আমি ডাকাত? আপনার সাহস তো মন্দ নয়। শর্মিদের অবস্থা এমন না হলে না আপনার মজা বুঝিয়ে দিতাম। থামুন, একদম চুপ করে বসুন। উনি খাঁড়া নিয়ে চলেছিলেন শত্রু নিধন করতে। ওদের সবার হাতে কিন্তু ফায়ার আর্মস আছে। হ্যাঁ, আপনি একা পারবেন তো? না পারার কি আছে, আমার কাছেও। থাক, ওটা যে কঞ্চি সেটা না আমি বুঝে গেছি। মানে ওটা যে কোথায় পড়লো খুঁজে পাচ্ছি না। যাকে, আমার কাছে প্ল্যান আছে। আগে আপনি বলে ফেলুন, তারপর খুঁজছি। কথাটা বলে শুভমিতার সামনে এসে দাঁড়ালো লোকটা। শুভমিতা চমকে উঠল। এই লোকটা এখানে কি করে? তাছাড়া এই লোকটার গলা এইরকম। আরে কি করছিস বে? তাড়াতাড়ি কর না, একে ওই চুল ছেড়ে মালটাকে পাওয়া যাচ্ছে না। গুন্ডা দুটো ক্রমাগত পায়চারি করছে আর ধাতব পাত্রার সঙ্গে পাগলের মতো কুংফু করা ছেলেটাকে তাড়া দিচ্ছে। শুভর পাশ থেকে লাফ দিয়ে লোকটা সিঁড়ি পেরিয়ে উঠোনে নামলো। তারপর দৌড়ে পৌঁছে গেল পশ্চিমের বারান্দায়। লোকটা সহজেই কাবু করে ফেলেছে একজনকে, কিন্তু রাফতার নামের লোকটা হাতের পিস্তল তাক করে রয়েছে ওর দিকেই। থাম ভেবে, তুই গুলি চালিয়ে দেবো কিন্তু। শুভ ঘুরপথে পিছনের দিক থেকে বারান্দার অন্ধকারে মিশে গেল। তারপর ক্ষিপ্র চিতার মতো ঝাঁপিয়ে পড়ল রাফতারের উপর। আচমকা ধাক্কাটা সামলে ওঠার আগেই রাফতারের হাত থেকে ছিটকে পড়ল পিস্তলটা, আর সঙ্গে সঙ্গে শুভর ক্যারাটের পেঁচ মারা হাতের রাম ঘষি গিয়ে পড়ল ওর নাকে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর রাফতার আর তার আর এক সঙ্গীকে বেঁধে শর্মিকে বাঁধন মুক্ত করে আর এক কুংফু কিংয়ের দিকে নজর গেল শুভর। সে বেচারা ভয়ে আধমরা হয়ে দুহাত জড়ো করে বসে আছে। এই যে বীরপুরুষ, ওদের ব্যবস্থা আপনি করুন, আমার আসল কাজটাই এখনো বাকি। ভোর হয়ে এসেছে। 3 গুন্ডাকে বেঁধে একপাশে রাখা হয়েছে পুলিশের অপেক্ষায়। সারা রাতের লঙ্কা কাণ্ডের ধকলে শর্মিরা 3 জনেই ক্লান্ত। তা সত্ত্বেও ভোরের মৃদু নীলাভ আলোয় খাঁড়ার চাবি ঘুরিয়ে শুভমিতা খুলল সেই বিশাল ঐশ্বর্যের ভাণ্ডার। ঘরের মধ্যে থরে থরে সাজানো রয়েছে গয়নার বাক্স, কিন্তু এত ঐশ্বর্যের মাঝেও সকলের চোখ আটকে গেল এক করুণ দৃশ্যে। ঘরের মাঝে পড়ে রয়েছে 2 নর কঙ্কাল। এখনো তাদের গলার কাছে হাড়ের ওপর নেকলেস, সাতনড়ি, সীতাহার, কোমরে কোমরবন্ধ, হাতে শাঁখাপলা ছাড়াও বাহুবন্ধ, কাঁকন, চুড়ি, পায়ে রূপোর মল। এদের মধ্যেই একজন লিখে গিয়েছিল তাদের খুঁজে পাওয়ার রাস্তা। এদের মধ্যেই কেউ একজন স্বর্ণলতা দেবী। কিন্তু সব জেনেও তারা পালায়নি নাকি পালাতে পারেনি, আজ আর তা জানার কোনো উপায় নেই। খাস লালবাজার থেকে যখন পুলিশ ফোর্স এসে পৌঁছলো তখন সকাল হয়ে গেছে। গ্রামের মানুষের ঢল নেমেছে তাদেরই গ্রামে অনাদরে পড়ে থাকা রাজ ঐশ্বর্য দেখতে, যদিও নাগাল তারা পায়নি। ফরেনসিক টিম, আর্কিওলজি ডিপার্টমেন্টের টিম, পুলিশ, মিডিয়া সবাই মিলে যে সুরক্ষা বলয় তৈরি করেছে তাকে ভেদ করার সাধ্য সাধারণ গ্রামবাসীদের নেই।
তবে সরকারের তরফে ইতিমধ্যেই নাকি কথা দেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ জমিদার বাড়িটাই নতুন করে সংস্কার করা হবে। মিডিয়া যখন এই চাঞ্চল্যকর নিউজ কভার করতে ব্যস্ত, তখন শর্মী আর শুভমিতা বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে। ওদের দেখতে পেয়ে এগিয়ে এলো একজন, গায়ে পুলিশের উর্দি, তবে মেকআপ আর উইগ ছাড়া বছর 30-এর যুবক অফিসারটিকে চিনতে হোঁচট খেল শুভরা। আরে ম্যাডাম, চিনতে পারলেন না? আরে যাকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে আরেকটু হলে ভিড়মি খাচ্ছিলেন। আর আপনাদের এই কাজে কিন্তু আমিও সমান সমান পার্টনার, সব ক্রেডিট নিজে নেবেন না যেন। ওরা ভাবতেই পারেনি যে বয়স্ক যদু বিশ্বাস আসলে ইনি। শুভ একটু আমতা আমতা করে বলল, মানে আপনি যদি সেদিন যদু বিশ্বাস সেজে আমাদের সামনে আসেন, তাহলে আসল কেয়ারটেকার যদু বিশ্বাস কোথায়? বলছি, তার আগে নামটা বলি। আমি আদিত্য সেনগুপ্ত, এই গ্রামেরই ছেলে, লালবাজার ক্রাইম ব্রাঞ্চে আছি। এবার বলি ঘটনাটা। আসল যদু বিশ্বাস দিন কয়েক আগেই খুন হয়েছেন, আর আপনাদের সঙ্গে সেদিন যার দেখা হয়েছিল তিনি মধু বিশ্বাস, যদু বিশ্বাসের দাদা। যদুবাবু কোনোভাবে ওই চিঠিটা পেয়ে দাদাকে দেখিয়েছিলেন, আর সুযোগ বুঝে মধুবাবু সেটা চুরি করেন। ওর মাথার কি অবস্থা তার পরিচয় তো আপনারা আগেই পেয়েছেন। সম্ভবত যদুবাবু মদের থেকে নেশার ঘরে চিঠির কথাটা সবাইকে বলেছিলেন, আর সেই চিঠি হাতাতেই মন্টু খুন করে যদুবাবুকে। কিন্তু চিঠিটা তো ততক্ষণে মধুবাবুর কাছে, তাই মধুবাবুর ওপর আর এই জমিদার বাড়ির উপর ওরা নজর রাখতে শুরু করে। এখানে একটা কথা বলা দরকার, মধুবাবু কিন্তু আসলে যথেষ্ট শিক্ষিত এবং গুণী মানুষ। একসময় আমি ওর ছাত্র ছিলাম, সেই হিসাবেই উনি আমার কাছে এসেছিলেন চিঠিটা নিয়ে। ব্যাপারটা প্রথমে হালকাভাবে নিলেও হঠাৎ যদুবাবুর নিখোঁজ হয়ে যাওয়া, মধুবাবুর মাথায় চোট, এসব দেখে মধুবাবুর এই বাড়ির উপর নজর রেখেছিলাম। উপরন্তু কাল সন্ধ্যায় ওকে আমার বাড়িতে রেখে মধুবাবু সেজিয়ে আমাকে আসতে হয়েছিল এখানে, নয়তো রাফতারের দল সন্দেহ করত। সবই ঠিক চলছিল, কিন্তু মাঝখানে 2 ঝাঁসির রানীর এন্ট্রি হলো, আর সঙ্গেই মরকট দুটো কোথা থেকে উদয় হলো। অগত্যা তখন মরার অভিনয় করতে হলো। কি বললেন? আমরা ঝাঁসির রানী? আচ্ছা ক্ষমা করে দিন লেডি জ্যাকি চ্যান। ভালো হচ্ছে না কিন্তু। আর আপনি কি, হ্যাঁ, ভিতুর ডিম, মিথ্যেবাদী? আমি ভিতুর ডিম? আমি না থাকলে আপনি এতক্ষণ কথা বলার অবস্থাতেই থাকতেন না, বুঝলেন? শর্মী দেখল আদিত্য আর শুভর খুনসুটি বেশ জমে উঠেছে। প্রজাপতি উড়ে এসে বসার সম্ভাবনাও আছে, দুটিতে মানিয়েছেও বেশ। তাই এখন ওদের মাঝ থেকে সরে যাওয়াই ভালো। শেষ হলো আজকের গল্প পিয়ালি মণ্ডলের কাহিনী দাবার ছক। আজ গল্প পাঠে এবং শুভমিতার চরিত্রে ছিলাম আমি, দেবস্মিতা। শর্মীর চরিত্রে সুচিস্মিতা, আদিত্য ও মধুবাবুর ভূমিকায় মানব, স্বর্ণলতা দেবীর চরিত্রে দেবস্মিতা দাস, আর 3 গুন্ডার ভূমিকায় অভিনয় করেছে জয়দীপ, অর্ক এবং স্বপ্না। গল্পের কভার ডিজাইন করেছে সুচিস্মিতা এবং সাউন্ড ডিজাইন করেছি সুচিস্মিতা এবং আমি, দেবস্মিতা। গল্পটা শুনে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।